প্রিয় ছাত্রছাত্রীরা, আমি দেবব্রত দেবনাথ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যক্রমের অন্তর্গত দশম শ্রেণীর গণিতের একটি অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উপর একটা আলোচনা করব এবং এই অধ্যায়ের অন্তর্গত যেটা আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বইয়ের মধ্যে আছে সেগুলি নিয়ে কিছু আলোচনা করব। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। এখন শুরু করা যাক আজকের ক্লাস। আমরা আলোচনা করছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। প্রথমে জানা উচিত চল বা চলরাশিটা কী জিনিস। তোমরা এই সম্পর্কে অনেক আগে থেকে একটা ধারণা পেয়ে এসছো। চলরাশি বিষয়টা কী জিনিস দেখা যাক। তোমাকে বলা হলো এক ঝুড়ি আম রয়েছে, একটা আমের সময় এটি। এবার কতগুলি আম রয়েছে সেই বিষয়ে কিন্তু কোনো সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি। এবার ঝুড়িতে কতগুলি আম রয়েছে, এবার আমের সংখ্যা 50 হতে পারে, 40 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। তাই আমরা যদি ধরে নেই ঝুড়িতে এক্স সংখ্যক আম আছে, তখন এক্স হবে ওখানকার একটি চলরাশি। এক্সের মান 1, 2, 3, 4, 5 যে কিছু একটা যা খুশি হতে পারে। অর্থাৎ ঝুড়িতে আমের সংখ্যা এক্স, এক্স সংখ্যাটি একটি চলরাশি হিসাবে প্রকাশিত হবে। আমরা চলরাশি সম্পর্কে ধারণা অনেক রকমভাবে পেয়েছি। তোমাদের ক্লাসে যতজন ছাত্র আছে তাদের উচ্চতা এবার রাম, শ্যাম, যদু প্রত্যেকের উচ্চতা বিভিন্ন উচ্চতা আছে। এবার উচ্চতাটিকে যদি বলা হয় তোমার দশম শ্রেণীর ছাত্রদের উচ্চতা এক্স, তাহলে কারো উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি হতে পারে, 4 ফুট 9 ইঞ্চি হতে পারে, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ এক্স এখানে একটি চলরাশি। অর্থাৎ যদি আমি উচ্চতাকে এক্স দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, আমরা চলরাশি সম্পর্কে ধারণা পেলাম। এবার দেখা যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণটা কী জিনিস? এবার দ্বিঘাত সমীকরণকে আলোচনা করতে গেলে সবার আগে একটু জানা উচিত বহুপদী সংখ্যামালাটা কী জিনিস। আমরা একপদী সংখ্যামালা জেনেছি, যেমন 2x, + 1 একটি একপদী সংখ্যামালা, সেটা এক্স চলরাশি এর অধীনে হলো। এবার আবার যদি 3x² + 5x + 6 এটা একটি দ্বিপদী সংখ্যামালা এক্স চলরাশির অধীনে, ঠিক আছে। এগুলিকে বলা হয় বহুপদী সংখ্যামালা দিয়ে উল্লেখ করা হয়, বা ইংরেজিতে বলা হয় পলিনোমিয়াল। এখন আমরা এই পলিনোমিয়ালকে যদি জিরোর সঙ্গে তুলনা করে দেই, তখন ওই যে পলিনোমিয়ালটা জিরোর সাথে সমান হওয়ার পরে একটা সমীকরণের রূপ গ্রহণ করে। সেরকমভাবে একটি দ্বিপদ পলিনোমিয়ালকে যদি জিরোর সাথে সমান করে দেই, তখন যে সমীকরণ গড়ে উঠবে সেই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। এবং ওই বহুপদী পলিনোমিয়ালে যদি একটাই চলরাশি থাকে, তখন সেই সমীকরণটা হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমাদের দ্বিপদ সংখ্যামালার উদাহরণ হচ্ছে একটা সাধারণ আকার ax² + bx + c, যদি a ≠ 0 হয় তবে, ঠিক আছে। এখন যদি আমরা ax² + bx + c = 0 করে দেই, অর্থাৎ এই যে বহুপদী সংখ্যামালাটাকে জিরোর সাথে সমান করে দেই, তখন এটা একটি দ্বিঘাত সমীকরণের রূপ গ্রহণ করবে, যেখানে a ≠ 0। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এবার আমরা আলোচনা করব
দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার বা সাধারণ আকার। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার ax স্কয়ার প্লাস bx প্লাস c। অবশ্যই a নট ইকুয়াল টু 0 হতে হবে, যেখানে a নট ইকুয়াল টু 0। a b c হলো বাস্তব সংখ্যা, a b c হলো বাস্তব সংখ্যা। ওকে, তাহলে যদি জিজ্ঞাসা করা হয় একটা দ্বিঘাত সমীকরণ সাধারণ আকার কী হবে, তখন আমরা বলবো দ্বিঘাত সমীকরণ সাধারণ আকার হবে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a কোনোভাবেই 0 হতে পারে না, a b c হলো সবগুলি বাস্তব সংখ্যা। এবার দু একটা বাস্তব সংখ্যার আমরা উদাহরণ দিয়ে দিই, যেমন 3x স্কয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটি একটা দ্বিঘাত সমীকরণ। আবার 2x স্কয়ার প্লাস x ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। আবার x স্কয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 হলো একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের বিভিন্ন আকার সম্পর্কে ধারণা লাভ করলাম। এবার তোমাদের গণিত বই কোষে দেখিতে আমরা যদি দেখি, কিছু অঙ্ক ওরা দিয়েছে যে আচ্ছা ঠিক আছে, আমরা আগে আর অন্য কিছু অঙ্ক করি। এবার কোনো একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ কিনা আমরা যাচাই করব কিভাবে। যাচাই করো x প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 3x প্লাস 5, এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? অ্যান্সার LHS ইজ ইকুয়াল টু x প্লাস 1 হোল স্কয়ার। তাহলে আমরা লিখে দেই a প্লাস b হোল স্কয়ার x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1 প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2x ইন্টু 1। RHS ইকুয়াল টু 3x প্লাস 5। যেহেতু LHS লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সুতরাং x প্লাস 1 হোল স্কয়ার, সুতরাং x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 3x প্লাস 5। This implies x স্কয়ার মাইনাস, আমরা পক্ষান্তর করে দিচ্ছি, মাইনাস 3x প্লাস 2x প্লাস 1 minus 5 equal to 0. This implies x square minus x. 1 minus 5 means minus 4 equal to 0. ইহাকে ax square plus bx plus c equal to 0 এর সঙ্গে তুলনা করে পাই a equal to 1। দেখো x স্কয়ারের সহগ হচ্ছে 1, x 1 into x স্কয়ার, b equal to minus 1, x এর সহগ হচ্ছে minus 1 হবে, c equal to minus 4। যেহেতু a not equal to 0, কারণ a এর মান 1, সুতরাং প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। ওকে, তাহলে বোঝা গেল বিষয়টা। এবার আমরা যদি আরো দু একটা উদাহরণ নিই।
যাচাই করো x প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 1 দ্বিঘাত সমীকরণ কি না? দ্বিঘাত সমীকরণ কি না? ওকে, আমরা সরাসরি অঙ্কটা করে দিতে পারি। অ্যান্সার, প্রদত্ত সমীকরণটি হলো x প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 1 or x স্কয়ার প্লাস 2 ইন্টু a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, x প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1 or x স্কয়ার প্লাস 2x প্লাস 1 পক্ষান্তর করে দিচ্ছি, মাইনাস 1টা এই পাশে চলে আসলো, or x স্কয়ার প্লাস 2x ইকুয়াল টু 0। ইহাকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম বা সাধারণ আকার বা জেনারেল ফর্ম, এর সঙ্গে তুলনা করে পাই a নট ইকুয়াল টু 0। এর সঙ্গে তুলনা করে পাই a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 2 আর c ইকুয়াল টু 0। যেহেতু a ইকুয়াল টু 1 দ্যাট ইজ অর্থাৎ a নট ইকুয়াল টু 0, সুতরাং ইহা একটি দ্বিঘাত সমীকরণ। স্পষ্টতই প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? আমরা আর একটা উদাহরণ দেখছি। মনে করো একটা অঙ্ক আমরা দিচ্ছি যে x প্লাস 2x প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 4x স্কয়ার প্লাস 5। যাচাই করো এটি দ্বিঘাত সমীকরণ কি না? অ্যান্সার, প্রদত্ত সমীকরণটি হলো 2x প্লাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4x স্কয়ার প্লাস 5। ঠিক আছে, দিস ইমপ্লাইজ আমরা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা ব্যবহার করব। 2x প্লাস 1 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 4x স্কয়ার প্লাস 5। দিস ইমপ্লাইজ 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 ইকুয়াল টু 4x স্কয়ার প্লাস 5। আমরা দুপাশে পক্ষান্তর করে দিচ্ছি, কি পাচ্ছি? 4x স্কয়ার, এটা এই পাশে আসলে প্লাস 4x স্কয়ার, তাহলে মাইনাস 4x স্কয়ার হবে, প্লাস 4x প্লাস 1 মাইনাস 5 ইকুয়াল টু 0। প্লাস 5টা এই পাশে এসে মাইনাস 5 হবে ইকুয়াল টু 4x স্কয়ার থেকে 4x স্কয়ার বাদ চলে গেল, প্লাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ 4 কমন নিয়ে নাও, কি পড়ে থাকছে? x মাইনাস 1 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ x মাইনাস 1 ইকুয়াল টু 0। ইহাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ব্র্যাকেটে a নট ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই।
করে পাই। কি পাই? এ ইকুয়াল টু 0, কারণ এখানে এক্স স্কোয়ারের কোনো পদ নেই। যেহেতু এক্স স্কোয়ারের কোনো পদ নেই, সুতরাং এক্স স্কোয়ারের সহগ যেটা সেটা শূন্য ধরতে হবে, অর্থাৎ এ ইকুয়াল টু 0। বি এর মান কি পাবো? 1, সি এর মান -1। এটা তাহলে তোমরা যদি মনে হয় এটা এইভাবে লিখতে পারো, 0 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে? যদি এক্স স্কোয়ার সহগ, যেহেতু এক্স স্কোয়ারের সাথে যে সহগটি আছে যেটা শূন্য, অর্থাৎ এর মান যেহেতু শূন্য, সুতরাং এটা দ্বিঘাত সমীকরণ হতে পারে না। সুতরাং প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ নয়। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আমরা অনেক বাস্তব উদাহরণ আছে, যে সমস্ত বাস্তব উদাহরণগুলিকে আমরা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে পারি, সেরকম দু একটা উদাহরণ দেখা যাক। মনে করো বাস্তব উদাহরণ, যদি একটি আয়তাকার জমির মোট ক্ষেত্রফল 528 বর্গ মিটার হয় এবং দৈর্ঘ্য প্রস্থের তুলনায় দ্বিগুণের চেয়ে 1 বেশি হয়, তবে এই বিষয়টিকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করো। দ্বিঘাত সমীকরণে প্রকাশ করো। তাহলে বলছে, যদি একটা আয়তাকার জমির ক্ষেত্রফল 528 বর্গমিটার হয় এবং দৈর্ঘ্য প্রস্থের তুলনায় দ্বিগুণের চেয়ে 1 বেশি হয়, তবে এই বিষয়টিকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করো। দ্বিঘাত সমীকরণে প্রকাশ করো। খুব ইজি বিষয়। আমরা দ্বিঘাত সমীকরণের আকারে যখন প্রকাশ করব, তার আগে যে বিষয়টা দেওয়া আছে সেটাকে একটু বিশ্লেষণ করব। কি দেওয়া আছে? একটা আয়তাকার জমি। সে আয়তাকার জমির কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে। সে আয়তাকার জমিটার কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে। দেওয়া নেই, সরি, সে আয়তাকার জমিটির ক্ষেত্রফল দেওয়া আছে। অর্থাৎ ক্ষেত্রফলকে আমি যদি এইভাবে প্রকাশ করে দিই, এইভাবে ছবিতে দেখিয়ে দিই, আমরা শ্যাডো করে দিচ্ছি জায়গাটাকে, তবে এটা হচ্ছে আয়তাকার জমির ক্ষেত্রফল। আর কিছু শর্ত দেওয়া আছে। কিরকম শর্ত? শর্ত বলেছে যে ওর দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 বেশি। অর্থাৎ আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে প্রস্থটাকে যদি আমি চলরাশি হিসাবে ধরে নেই, অর্থাৎ প্রস্থের এই আয়তাকার যে ক্ষেত্রটা আছে, যে জমিটা আছে, সেই আয়তাকার জমিটার প্রস্থটা সম্পর্কে আমার কোনো কত হবে সেটা জানি না। সুতরাং আমরা যদি সেটাকে একটা চলরাশি হিসেবে ধরে নিই, অ্যান্সার ধরি আয়তাকার জমির প্রস্থ x মিটার। কারণ যেহেতু আমরা আয়তাকার জমির প্রস্থ জানি না, আয়তাকার জমির প্রস্থর মানটা x মিটার, পরিবর্তন হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, যে কিছু বাস্তব সংখ্যা হতে পারে। সুতরাং আমরা ধরে নিলাম x মিটার, অর্থাৎ এক্সটা এখানে চলরাশি।
আমাদের একটা শর্ত বলা আছে, প্রস্থটা কত বলা আছে, প্রস্থটা বলা সরি দৈর্ঘ্য কত বলা আছে, দৈর্ঘ্যটা বলা আছে প্রস্থে দ্বিগুণের তুলনায় 1 বেশি। সুতরাং দৈর্ঘ্য ইকুয়াল টু প্রস্থের দ্বিগুণ 2 × x, তার তুলনায় 1 বেশি +1 সমান সমান 2x + 1 মিটার। আবার আমরা ক্ষেত্রফলের ফর্মুলা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি আমরা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা যে বিষয়টা দেওয়া আছে ওখানে যে শর্তটা যেটা আছে সেই শর্ত অনুসারে লিখতে পারি। সুতরাং তাহলে জমির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য 2x + 1 × x। দৈর্ঘ্য ক্ষেত্রফলের একক সবসময় বর্গ হবে, বর্গমিটার। আমাদের এই চলরাশি হিসাবে ধরলে ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে x × 2x + 1 সমান সমান আমরা লিখতে পারি 2x² + x বর্গমিটার। ওকে, এবার যদি এই ক্ষেত্রফলটা একটা সংখ্যায় প্রকাশ করা হয়েছে, কত বলেছে 528 বর্গমিটার। সুতরাং তাহলে আমরা কি বলতে পারি, এই চলরাশি হিসাবে যে ক্ষেত্রফল আসলো সেই ক্ষেত্রফল সংখ্যার হিসাবে যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল সেম হবে। সুতরাং 2x² + x = 528। আমরা যদি সাজিয়ে লিখি 2x² + x - 528 = 0। ঠিক আছে, এটাই হলো আমাদের যে শর্তটা দেওয়া ছিল সেই শর্তকে প্রকাশ করলাম এই দ্বিঘাত সমীকরণের মাধ্যমে। তাহলে ইহাই নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এরকম অনেক বাস্তব বিষয় আছে, যে সমস্ত বিষয়গুলিকে আমরা সরাসরি দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, আমরা এখন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে ক্লাস 10-এর যে বইটি আছে সেখানে যে প্রবলেমগুলি আছে সেটা নিয়ে ধরে আলোচনা করব। কোষে দেখি একের প্রথম অঙ্কটা। কোষে দেখি একের এক ক্লাস 10 WBBSE টেক্সট বুক 1 নম্বর অঙ্কটা। একের প্রথম অঙ্কটা কি বলেছে, একের এক যে নিচের বহুপদী সংখ্যাগুলির মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লেখো। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা আমরা কি বলেছিলাম, দ্বিঘাত বহুপদী x² - 7x + 2। এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে, অবশ্যই হবে, কারণ এখানে দুটো পদ আছে। যেহেতু x এর উপর পাওয়ার 2 আছে এবং এক্সটা হচ্ছে চলরাশি, সুতরাং এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। 2 নম্বর কি বলেছে, 2 নম্বরটা বলেছে 7x⁵ x⁵ মাইনাস x × x + 2।
এটাকে যদি আমি সাজিয়ে লিখি, ভালো করে লিখি, 7x⁵ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x। এখানে এক্সের উপর পাওয়ার কত আছে? 5। তাহলে এটা কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না, কারণ এখানে ঘাত বা পাওয়ারটি আছে 5। এখানে যখন ঘাত বা পাওয়ার ছিল, সর্বোচ্চ ঘাত বা পাওয়ার ছিল 2, সুতরাং এটা ছিল দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। যেহেতু সর্বোচ্চ ঘাত বা পাওয়ার এক্সের উপর, অর্থাৎ চলরাশির উপর সর্বোচ্চ ঘাত বা পাওয়ার যেহেতু 5, সুতরাং আর দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। এটা হচ্ছে পঞ্চঘাত বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ঠিক আছে, এবার পরের অঙ্কটা দেখি, 3 নাম্বার। 2x ইন্টু 2x ইন্টু x প্লাস 5 প্লাস 1 দেখা ইকুয়াল টু, এটা কি লেখা যাবে? 2x স্কোয়ার প্লাস 5 দুগুণে 10x প্লাস 1। এই যে এটা একটা বহুপদী সংখ্যা পেলাম, এর চলরাশি x এর উপর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তাহলে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, সুতরাং এটা হবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। x এর উপর সর্বোচ্চ পাওয়ার যখনই 2 হবে, তখনই সেটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, অন্যথায় সেটা কিন্তু হবে না বহুপদী সংখ্যামালা। 4 নম্বর অঙ্ক, 2x মাইনাস 1। এখানে দেখো x এর কোনো স্কোয়ার নেই, অর্থাৎ এটা হচ্ছে এখানে যে চলরাশি আছে, চলরাশির উপর x এর উপর পাওয়ার আছে মাত্র 1, ঘাত হচ্ছে 1। এখানে x এর উপর ঘাত 2 নেই, সুতরাং এটা কোনোভাবেই দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, এটা হচ্ছে একঘাত সংখ্যামালা। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ক্লিয়ার? এবার দুইয়ের যদি অঙ্কগুলো দেখি, দেখতে পারবো যে এখানের মধ্যে কোনটি এক্স দ্বিঘাত সমীকরণ হবে। দুইয়ের 1, এক্স মাইনাস 1 প্লাস 1/x দ্বিঘাত সমীকরণ হবে কিনা, বা দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে কিনা। দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে কি না। 2-এর 1, x মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু x মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6। এটাকে কি দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে? আমরা ক্যালকুলেশনটা করে নিই। আনসার, প্রদত্ত সমীকরণটি হলো x মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6, অর x প্লাস 1/x পক্ষান্তর করে দিচ্ছি 6 প্লাস 1, অর লসাগু কত হচ্ছে x, তাহলে কত পেলাম? x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 7, অর x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 7x, অর x স্কোয়ার মাইনাস 7x প্লাস 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশিত হচ্ছে, কারণ x স্কোয়ারের সহগ হচ্ছে 1, x এর সহগ -7, 1 এর সহগ হচ্ছে 1 ধ্রুবক পদ, ঠিক আছে, ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা, এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ ইহা একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে যদি আমাদের ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায়, তবে একটা দ্বিঘাত সমীকরণ হয়। তাহলে এই সমীকরণটি একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে কিনা। আরেকটা অঙ্ক নিচ্ছি, x প্লাস 3/x ইকুয়াল টু x স্কোয়ার।
এক্স নট ইকুয়াল টু 0। ইহাকে এটাকে কি দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে? দেখা যাক, ক্যালকুলেশন করি আমরা। প্রদত্ত সমীকরণটি হলো এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার। সরি এক্স স্কোয়ার। এবার সাজিয়ে লেখো অর, এখানে লসাগু হচ্ছে এক্স, তাহলে কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে কি পাচ্ছি গুণ করে? এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স কিউব। দিস ইমপ্লাইজ এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। আমাদের দ্বিঘাত সমীকরণ হতে গেলে এক্সের সর্বোচ্চ ঘাত হবে 2। সুতরাং এটা কোনোভাবেই দ্বিঘাত সমীকরণ হতে পারে না। ইহা দ্বিঘাত সমীকরণ নয়। ক্লিয়ার? যদি এক্স এর ঘাত যদি 2 হতো সর্বোচ্চ ঘাত, তবে দ্বিঘাত সমীকরণ হতো, কিন্তু যেহেতু এক্স এর সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ পাওয়ার এখানে 3, সুতরাং এটা দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, আমরা আর একটা অঙ্ক দেখছি। এটা 2 ছিল, এবার 2 এর 3 নম্বর অঙ্কটা দেখছি কি বলেছে। দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু 0। এটাকে দ্বিঘাত সমীকরণ হবে? আমরা ক্যালকুলেশনটা এমনভাবে করব, আমাদের খেয়াল রাখতে হবে এক্সের ঘাতকে সবসময় পূর্ণ রাশি হিসাবে প্রকাশ করতে হবে। এখানে এক্সের ঘাত আছে √x, অর্থাৎ এক্সের ঘাত হচ্ছে হাফ। আমাদের যখনই কোনো এরকম অঙ্ক দিবে তখনই সেটার এক্সের ঘাতকে পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করতে হবে। অবশ্যই পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা আকারে আমরা প্রকাশ করব। অ্যান্সার দ্য গিভেন ইকুয়েশন। প্রদত্ত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু 0। আমরা যেহেতু এক্সের ঘাতকে ধনাত্মক পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করব, সুতরাং আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 6√x মাইনাস 6√xটাকে পক্ষান্তর করলাম, প্লাস 6√x হয়ে গেল। দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস 2, আমরা দুপাশে বর্গ নিয়ে নিচ্ছি, আমরা এটা পেলাম। দিস ইমপ্লাইজ আমরা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা করে দিচ্ছি, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু 36x, 6 6 36, আর √x এর বর্গ করলে x হয়। দিস ইমপ্লাইজ x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস 4 মাইনাস 36x ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার মাইনাস 36x প্লাস 4 ইকুয়াল টু 0। এবার তোমরাই বলো এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? x এর সর্বোচ্চ পাওয়ার কত আছে? 4। তাহলে দ্বিঘাত সমীকরণ হতে হলে x এর সর্বোচ্চ ঘাত হতে হয় 2, কিন্তু x এর সর্বোচ্চ ঘাত 4 আছে, সুতরাং এটা কোনোভাবেই দ্বিঘাত সমীকরণ নয়। ইহা দ্বিঘাত সমীকরণ নয়।
ওকে, আমরা আর একটা অঙ্ক নিয়ে আলোচনা করি। আমরা 2 এর 4টা বাড়ির হোম টাস্ক হিসেবে দিয়ে দিচ্ছি। এবার 3 নম্বর অঙ্কটা আলোচনা করি পাঠ্য বইয়ের। পাঠ্য বইয়ের 3 নম্বর অঙ্কটা কি বলেছে যে x to the power 6 x to the power 6 minus x cube minus 2 equal to 0। এই যে সমীকরণটা আছে x এর কোন ঘাতের জন্য দ্বিঘাত সমীকরণ হবে? খুব ইজি অঙ্ক, অ্যান্সার x to the power 6 minus x cube minus 2 equal to 0। This implies, আমরা যদি এইভাবে লিখি, তোমরা সূচকের অধ্যায় করেছো, x কিউবকে তার হোল স্কয়ার আকারে লেখা যায় মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। ধরি x কিউব ইকুয়াল টু y। আমরা কি পাচ্ছি? y স্কয়ার মাইনাস y মাইনাস 2। তাহলে দেখতেই পাচ্ছি আমরা কিন্তু y যদি চলরাশি x কিউবের মান যদি y হয়, অর্থাৎ y চলরাশির সাপেক্ষে এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার প্রশ্নের সমীকরণ কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করব। তাহলে আমরা কি এখানে x এর ঘাত কত? 3। তাহলে বলতে পারি সুতরাং প্রদত্ত সমীকরণটি x এর ত্রিঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। খুব সাধারণ অঙ্ক, কঠিন কিছু নেই। x to the minus x cube minus x minus 2 equal to 0। x এর কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। এটা x এর 3 ঘাতের সাপেক্ষে, ত্রিঘাত মানে 3, ত্রিঘাত মানে 3 ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। এবার একটু আলাদা অঙ্কে যাই, 4 এর 1। a minus 2 into x square plus 3x plus 5 equal to 0। সমীকরণটি এর কোন ঘাতের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? ইহা a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। খুব ইজি অঙ্ক, অ্যান্সার প্রদত্ত সমীকরণটি হলো a minus 2 into x square plus 3x plus 5 equal to 0। আমরা কি বলেছিলাম? একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ তখনই হবে যদি চলরাশির সর্বোচ্চ ঘাত সর্বোচ্চ ঘাত 2 হয় এবং ওই সর্বোচ্চ ঘাত অর্থাৎ x স্কয়ারের সহগ যদি যেটা হবে সেটা যদি নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এটা যদি a minus 2 এর মান যদি 0 সমান হয়ে যায়, তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে ইহা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমাদের শর্তটাই দেওয়া ছিল দ্বিঘাত সমীকরণ না হওয়ার শর্ত যে x স্কয়ার সহগ সবসময় 0 সমান হবে না। ইহা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দ্বিঘাত সমান হতে হলে a নট ইকুয়াল টু 0 হতে হতো। সমীকরণ হবে না কখন? তাহলে সমীকরণ হবে না যখন
যখন a মাইনাস টু ইকুয়াল টু 0, অর্থাৎ a ইকুয়াল টু 2। বোঝা গেল বিষয়টা? অর্থাৎ এর মান 2 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এবার 2 বসিয়ে দাও, দেখো 2 মাইনাস 2 0, 0 ইন্টু এক্স স্কোয়ার, টোটালটা 0 হয়ে গেল। তাহলে পড়ে থাকলো 3x প্লাস 5, অর্থাৎ ইহার এটা কোনোভাবেই দ্বিঘাত সমীকরণ থাকছে না। খুব ইজি অঙ্ক। নেক্সট 4-এর 2-3 হোম টাস্ক করবে বাড়িতে। 4-এর 4 নম্বর অঙ্কটা একটু আলোচনা করি আমরা। চারের 4 x প্লাস 2 হোল কিউব x প্লাস 2 হোল কিউব ইকুয়াল টু x ইন্টু x স্কোয়ার মাইনাস 1। সমীকরণটি দ্বিঘাত সমীকরণকে প্রকাশ করো। সমীকরণটিকে x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর আকারে দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত আকারে প্রকাশ করো। x স্কোয়ার x টু দি পাওয়ার 0 এর সহগ, x স্কোয়ার x ও x টু দি পাওয়ার 0 এর সহগ নির্ণয় করো। ঠিক আছে, খুব ইজি অঙ্ক। অ্যান্সার প্রদত্ত সমীকরণটি হলো x প্লাস 2 হোল কিউব ইকুয়াল টু x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। और আমরা লিখতে পারি a প্লাস বি হোল কিউবের ফর্মুলা আমরা জানি, x প্লাস 1 হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 কিউব, a কিউব প্লাস 3ab স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল টু, আমরা গুণ করে দিচ্ছি পরে রাইট হ্যান্ড সাইডে, x কিউব মাইনাস এক্স, और x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 12, 12x প্লাস 8 ইকুয়াল টু x কিউব মাইনাস এক্স। আমরা সব পক্ষান্তর করে দিচ্ছি, और x কিউব মাইনাস এক্স কিউব পক্ষান্তর করলাম, x কিউবটা মাইনাস এক্স কিউব হয়ে যাবে, প্লাস 6x স্কোয়ার প্লাস 12x, এই পাশ থেকে টেনে নিয়ে আসলাম মাইনাস এক্স, 12x মাইনাস এক্সটা হয়ে গেল x প্লাস 8 ইকুয়াল টু 0, और x से কেটে গেল 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। ওকে, আমরা এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারে প্রকাশিত হয়ে গেল। এটাকে কি লেখা যায়, और আমরা একটু সাজিয়ে লিখি, দেখো ইহাকে x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। কি পাই? a ইকুয়াল টু 6, অর্থাৎ x স্কোয়ারের সহগ হচ্ছে 6, b ইকুয়াল টু 13, c ইকুয়াল টু 8। তা সুতরাং x স্কোয়ারের সহগ, সুতরাং x স্কোয়ারের সহগ 6, x এর সহগ মানে যেটা লেগে থাকবে 13, আর x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 সূচকের নিয়মে, সুতরাং যে ধ্রুবক পদটাই হচ্ছে x টু দি 0 এর সহগ। সবসময় মনে রাখবে ধ্রুবক পদটার মানটাই হচ্ছে x টু দি পাওয়ার 0 এর সহগ, x টু দি পাওয়ার 0 এর সহগ ইকুয়াল টু 8। আমরা যদি একটু এটাকে এইভাবে লিখি, দেখো 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এক্স টু দি পাওয়ার 0 মান সবসময় 1 সূচকের নিয়মে,
সুতরাং 8 ইন্টু 1 1ই হয়, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হচ্ছে 6, এক্সের সহগ কত হচ্ছে 13, এক্স টু 0 এর সহগ হচ্ছে 8। বিষয়টা বোঝা গেল? খুব ইজি অঙ্ক, ঠিক আছে। নেক্সট আমরা প্রথমে একটা বলেছিলাম যে বিভিন্ন বাস্তব কিছু বিষয়কে আমরা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে পারি। সেরকম আমাদের কিছু এখানে উদাহরণ দেওয়া আছে, আমরা সেটা কিছু অঙ্ক দেওয়া আছে, সেটা আমরা করব। কি বলা আছে যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করা। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন। 5-এর 1 নম্বর অঙ্কটা কি বলা আছে, 42কে এমন দুটি অংশে ভাগ করো যাতে এক অংশ অপর অংশের তুলনায় অপর অংশের বর্গের সমান হয়। 42কে এমন দুটি অংশে ভাগ করো যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। অ্যান্সার আমাদের দেওয়া আছে 42, অর্থাৎ একটা বাক্সের মধ্যে 42টা আম রয়েছে। এবার আমাদের এই আমগুলোকে নিয়ে দুটো ঝুড়িতে ঢোকাতে হবে। খুব সহজ। কি বলেছে কন্ডিশনটা? সেটা বলেছে যে একটা ঝুড়িতে যতগুলি আম থাকবে, ঠিক আছে, অপর ঝুড়িতে তার বর্গের সমান আম থাকে। ওকে, বলছে 42কে এমন দুটি অংশে ভাগ করো যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। আমরা যখন দুই চল বিশিষ্ট সমীকরণ, সরল সমীকরণগুলোকে সমাধান করেছিলাম, তখন আমরা দেখতাম এক্স আর ওয়াই দুটি চলরাশি যখন হতো, যদি বলা হতো দুটি সংখ্যার সমষ্টি 42, এরকম তাই 42কে দুটি অংশে ভাগ করছে, অর্থাৎ দুটি সংখ্যার সমষ্টি হিসাবে ভাবা যেতে পারে। দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 42, ধরলাম একটা সংখ্যা এক্স, একটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 42। এখন কি বলে দিচ্ছে, এমন দুটি অংশ ভাগ করে যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে একটা অংশ হচ্ছে এক্স আর একটা অংশ হচ্ছে ওয়াই, অর্থাৎ তাহলে ওয়াইটা কি হবে, এখানে এক্সের যে বর্গ তার বর্গের সমান হবে, অর্থাৎ আমরা কিন্তু ওয়াইয়ের জায়গায় এক্স স্কোয়ার বসাতে পারি। সুতরাং এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 42। আমরা অঙ্কটাকে যদি লিখে করি তাহলে ধরি 42-এর একটি অংশ এক্স, সুতরাং অপর অংশটি হবে এক্স স্কোয়ার। এবার তাহলে এক্স আর এক্স স্কোয়ার এই দুটো মিলে আমাদের কি বলছে 42, তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে, সুতরাং যে শর্তটা দেওয়া আছে সেটা অনুসারে লিখতে পারবো এক্স, তাহলে প্রশ্নানুসারে এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 42। আমরা সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমরা আর একটা অঙ্ক করি, 5-এর 2 নাম্বারটা কি বলা আছে, 5-এর 2, দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার
গুণফল 143। 143, দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 143। এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব, খুব সহজ। ক্রমিক অযুগ্ম সংখ্যাগুলি কীরকম? 1, 3, 5, 7, 9, 11, এগুলি হচ্ছে ক্রমিক অযুগ্ম সংখ্যা। তাহলে যে কোনো একটা ক্রমিক অযুগ্ম সংখ্যাকে আমরা কিন্তু ধরে নিতে পারি 2x + 1 আকারে। তাহলে 2x + 1 আকারে ক্রমিক অযুগ্ম সংখ্যাগুলো থাকে। দেখো প্রথম 2x - 1 আকারে, হ্যাঁ, তো প্রথমটা যদি 2x - 1 হয়, তাহলে পরেরটা হবে হচ্ছে, তাহলে পরের সাথে আবার 2 যোগ হবে 2x - 1 + 2, অর্থাৎ 2x + 1। তাহলে ক্রমিক অযুগ্ম সংখ্যার আকারগুলি হচ্ছে 2x - 1, 2x + 1, 2x + 2, 2x + 3, এরকম। তা ধরে নেই প্রথম অযুগ্ম সংখ্যাটি হলো হলো 2x - 1। সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে 2x + 1। তাহলে আমরা অযুগ্ম সংখ্যাকে সবসময় এইভাবে ধরা হয় 2x - 1 আর 2x + 1, এইভাবে ধরা হয়ে থাকে। সুতরাং এদের গুণফল কত হবে? ইহাদের গুণফল সমান 2x + 1 × 2x - 1। আবার প্রশ্নে এদের গুণফল কত বলা আছে? 143। প্রশ্নানুসারে 2x + 1 × 2x - 1 = 143। তাহলে কত হবে এটা? a² a + b × a² a - b, তাহলে 4x² - 1 = 143। ঠিক আছে। সুতরাং 4x² - 143 -1 + 143 = 0। সুতরাং this implies 4x² + 142 = 0। আমরা যদি এখান থেকে 2 কমন নিই, তাহলে কি পড়ে থাকে? 2x² + 7 × 1 71 = 0 হলো। তাহলে 4x² - 1 = 1, সরি 4² - 1 - 143। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? ক্যালকুলেশন করে -144 মাইনাস, তাহলে আমরা এখানে কমন নিতে পারি 4। তাহলে কি পড়ে? x² - 4 3 4 12, 4 6 24, ওকে, = 0। দিস ইমপ্লাইজ x² - 36 = 0। এই একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে। তাহলে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে আমাদের যে দ্বিঘাত সমীকরণটা হবে x² - 36 = 0। ইহাই নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হলো। আমরা পরের অঙ্কগুলোতে চলে যাই। 4-এর 3 নম্বর অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি, খুব সহজ অঙ্ক। পাঁচের 3 নম্বরটা বলেছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। 5-এর 3, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি
313 313 অ্যান্সার। ক্রমিক সংখ্যাগুলি কীরকম হয় আমরা জানি, 1 2 3 এরকম চলছে, ঠিক আছে। তাহলে একটি সংখ্যা যদি এক্স হয় তাহলে পরের সংখ্যাটা তার সাথে যোগ হবে x + 1। তাহলে আমরা দুটি ক্রমিক সংখ্যার মধ্যে একটা ক্রমিক সংখ্যাকে ধরে নিলাম, ধরি একটি ক্রমিক সংখ্যা, একটি সংখ্যা x, ধরি একটি সংখ্যা x। তাহলে অপরটি কত হবে? অপরটি হবে x + 1। পরপর যাচ্ছে। তাহলে আমাদের দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে এটার বর্গ x² আর এটার বর্গ হচ্ছে x + 1² দুটির বর্গের সমষ্টি, দুটি বর্গের সমষ্টি যোগফল করলাম, ঠিক আছে। এই দুটির বর্গের সমষ্টি কত হবে? 313। এটাকে সাজিয়ে লিখবে, দ্বিঘাত কারণে প্রকাশ করা যাবে, এটা বাড়ির কাজ থাকলো। তাহলে একটি সংখ্যা x, অপরটি x + 1, তাহলে দুটো করলে এটা হবে, ক্যালকুলেশন চলে আসবে। আমরা চলে যাচ্ছি 6-এর 1, একটু বুঝিয়ে দিই অঙ্কটা। একটু আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ অপেক্ষা কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার। একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। অ্যান্সার। খুব সহজ জিনিস। তাহলে আয়তক্ষেত্রটা আঁকতে হবে। বেশ, ABCD একটা আয়তক্ষেত্র আছে। এই আয়তক্ষেত্রের কর্ণটা হচ্ছে AC। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। প্রস্থটা আমরা ধরে নিলাম x, কারণ চলরাশি প্রস্থকে চলরাশি করলাম। তার দৈর্ঘ্যটা যেহেতু 3 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্যটা বেশি হবে। তাহলে x এর সাথে কত যুক্ত হবে? x + 3। তাহলে প্রস্থ x, দৈর্ঘ্য x + 3। আমরা আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলাটা আমরা জানি, সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা। কর্ণের দৈর্ঘ্য সমান √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান √ দৈর্ঘ্য স্কয়ার মানে হচ্ছে এখানে x + 3 তার হোল স্কয়ার আর x²। আবার এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 15 মিটার। সুতরাং √ x + 3 হোল স্কয়ার প্লাস x² = 15। और দুপাশে বর্গ করে দাও, তাহলে x + 3 হোল স্কয়ার প্লাস x² = 15 × 225। এবার ক্যালকুলেশনটা বাড়িতে করবে তোমরা, হয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে। খুব সহজ অঙ্ক। নেক্সট আমরা 6-এর 2 নম্বর অঙ্কটা করি। খুব মজাদার অঙ্ক, ইন্টারেস্টিং অঙ্ক। বলছে এক ব্যক্তি 80 টাকা কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। এক ব্যক্তি 6-এর 2 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকা তিনি আরো 4 কেজি চিনি বেশি, যদি ওই টাকায় তিনি আরো 4 কেজি চিনি, কেজি মানে কিগ্রা
কিগ্রা চিনি বেশি পেতেন তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা। তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। ঠিক আছে, অ্যান্সার খুব সহজ অঙ্ক। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করেন। কয়েক কেজি চিনি কিনেছেন সেটা বলেনি, অর্থাৎ চিনিটা কিন্তু একটা চলরাশি। যদি ওই টাকায় তিনি আরও 4 কেজি চিনি বেশি পেতেন, অর্থাৎ যে দমাদমি করে দরদাম করে ওখানে আরও বেশি চিনি পাওয়া গেলো। আমি 80 টাকায় যত কেজি চিনি পেতাম, এবার দামাদামি করলাম, দেখুন 4 কেজি আর এক্সট্রা বেশি দিয়ে দিচ্ছে। তাহলে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে প্রতি কেজি চিনির দাম তার 1 টাকা করে কমতো। ঠিক আছে, দেখা যাক অঙ্কটা। তাহলে আমরা জানি না কত কেজি চিনি তিনি কিনেছেন। ধরি ওই ব্যক্তি 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করেন। তাহলে আমরা লিখতে পারি এক্স কিগ্রা চিনির ক্রয় মূল্য 80 টাকা। তাহলে এই অঙ্কের এই হিসাবে চলরাশি দিয়ে আমরা যদি 1 কেজি চিনির দাম কত বের করতে পারি, তাহলে 1 কিগ্রা চিনির ক্রয় মূল্য 80/x টাকা। আবার বলছে তিনি 80 টাকা দিয়ে আবার যদি 4 কেজি চিনি বেশি পেতেন, আবার 4 কেজি চিনি বেশি পেলে তার পরিমাণ হতো x + 4 কেজি। সুতরাং x + 4 কেজি চিনি, তাহলে এই x + 4 কেজি চিনি কিন্তু আমরা 80 টাকাতেই পেতাম। তাহলে সুতরাং x + 4 কেজি চিনির ক্রয় মূল্য 80 টাকা। 1 কেজি চিনি তাহলে ক্রয় মূল্য কত হবে? 80/x + 4 টাকা। বিষয়টা ক্লিয়ার? তাহলে প্রথমে 1 কেজি চিনির দাম হলো 80/x টাকা, পরবর্তীতে 1 কেজি চিনির দাম হলো 80/x + 4 টাকা। এবার বলছে পরবর্তীতে তিনি কয় টাকা, তাহলে পরবর্তীতে চিনির দাম কত? 1 টাকা কম। সুতরাং প্রশ্নানুসারে 80/x মাইনাস চিনির দামটা আগে বেশি ছিল, প্রতি চিনির দাম, পরবর্তী চিনির দাম যদি কমেছে, তাহলে প্রতি চিনির দাম আগে ছিল বেশি, পরবর্তীতে কমেছে। কত কমেছে? 1 টাকা কমেছে। আগের প্রতি কেজি চিনির দাম ছিল 80/x টাকা, পরবর্তীতে প্রতি কেজি চিনির দাম 80/x + 4 টাকা। তাহলে যেহেতু 1 টাকা করে কমছে, সুতরাং তাহলে ডিফারেন্সটা 1 হবে প্রশ্নানুসারে। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা বাড়িতে থাকলো, এটা করবে দীঘার সমীকরণ আকারে চলে আসবে। ঠিক আছে, নেক্সট আমরা আরো 2-1টা অঙ্ক নিয়ে আলোচনা করি। এবার 6-এর 3। 6-এর 3 দুটি স্টেশনের মধ্যে দূরত্ব, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন
প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। 2 ঘন্টা সময় কম লাগতো। ঠিক আছে, খুব মজাদার অঙ্ক। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। মনে করো এখানে একটা স্টেশন আছে এ, এটা মনে করি আমরা ইসলামপুর স্টেশন, এটা হচ্ছে আমাদের নিউ কুচবিহার স্টেশন। এটা ইসলামপুর, এটা হচ্ছে নিউ কুচবিহার স্টেশন। এদের মধ্যে দূরত্ব কত বলেছে? 300 কিলোমিটার, 300 কিমি। মাঝখানে আর একটা স্টেশন আছে, ঠিক মাঝখানে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। ঠিক আছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব, তাহলে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে মাঝখানে মনে করি এনজিপি স্টেশনটা আছে, এনজিপি স্টেশন। তাহলে ট্রেনটির গতিবেগ 5 কিমি বেশি হলে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। ট্রেনটির কিন্তু গতিবেগটা বলা নেই, তবে এটা একটা অজ্ঞাত রাশি, এটাকে আমরা চলরাশি হিসেবে ধরে নেব। ওকে, ধরি অ্যান্সার ধরি ট্রেনটির গতিবেগ x কিমি প্রতি ঘন্টা, তাহলে x কিমি পার আওয়ার। আবার ট্রেনটির গতিবেগ সময় বেগ, অর্থাৎ গতিবেগের কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে, সুতরাং ট্রেনটির প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে সময় লাগবে কত, অর্থাৎ আমাদের ইসলামপুর থেকে এনজিপি যেতে কত সময় লাগবে আমরা একটা, আচ্ছা সরি একটু অসুবিধা হয়েছে, বলতে ভুল হয়েছে। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার, তাহলে মনে করি এই একটা স্টেশন, বি একটা স্টেশন, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিমি। বেশ ভালো কথা। এবার ট্রেনটির গতিবেগ x কিমি পার আওয়ার। সুতরাং এই প্রথম জায়গা থেকে দ্বিতীয় জায়গায় যেতে তার সময় কত লাগবে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত বলে দিয়েছে? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 300 কিমি। তাহলে দেখতেই পাচ্ছি আমরা যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার, এবার অতিক্রান্ত দূরত্ব 300 কিমি। আমরা একটা ফর্মুলা জানি, S=VT, অথবা অতিক্রান্ত দূরত্ব সমান সমান, এটা ক্লাস 8-এ ছিল, অতিক্রান্ত দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়। তাহলে সময় কত হলে সময় ইকুয়াল টু কী হবে? সময় ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ।
তাহলে স্টেশনে এক স্টেশন থেকে পরবর্তী স্টেশনে যেতে যেতে সময় লাগে মোট অতিক্রান্ত দূরত্ব 300 বাই গতিবেগ হচ্ছে এক্স কিমি, যে সময় হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ এক্স কিমি এক্স ঘন্টা, কারণ সময়ের এককটা ঘন্টা। এবার গতিবেগটা কত বেড়ে গেছে? 5 কিমি বেশি হলো গতিবেগটা তাহলে ট্রেনের গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে গতিবেগ দাঁড়ায় x+5 কিমি প্রতি ঘন্টা, x+5 কিমি প্রতি ঘন্টা। তাহলে অতিক্রান্ত মোট সময় লাগে, অতিক্রান্ত দূরত্ব 300ই আছে, অতিক্রান্ত দূরত্ব 300 কিমি, তাহলে সময় লাগবে, তাহলে সময় হচ্ছে 300 বাই x+5। এখন এক স্টেশনে আর এক স্টেশনে যেতে পরবর্তী সময়ে 2 ঘন্টা সময় কম লেগেছে, আগে সময় বেশি লেগেছে, কারণ যেহেতু আগে গতিবেগটা কম ছিল তাই সময়টা বেশি লেগেছে। এখন যেহেতু পরবর্তীতে যদি গতিবেগটা বেড়েছে তাই সময় কম লাগবে, তাহলে এই দুটো সময়ের পার্থক্য কত বলছে? 2 ঘন্টা। এই দুটো সময়ের পার্থক্য 2 ঘন্টা। ঠিক আছে, তাহলে প্রথমে যেহেতু গতিবেগ বেশ কম তাই প্রথমের সময় হচ্ছে 300 বাই এক্স। আমাদের অতিক্রান্ত দূরত্ব ছিল হচ্ছে 300 কিলোমিটার আর গতিবেগ ছিল এক্স, সুতরাং মোট সময় লাগবে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ 300 বাই এক্স। আর পরবর্তী যেহেতু গতিবেগটা বেড়ে গেছে তাহলে সময়টা কম লেগেছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব 300ই ছিল, পরবর্তীতে গতিবেগ বৃদ্ধি পেয়েছে x+5, সমান বলেছে 2 ঘন্টা। ক্যালকুলেশনটা বাড়িতে করবে, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ আকারে চলে আসবে। এরপর আমরা আর 2-1টা অঙ্ক করে ক্লাসটা শেষ করবো আজকে। এবার হচ্ছে 5-4। এক ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকা বিক্রি করেন। এক ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করেন। তিনি যত টাকায় ক্রয় করেছিলেন তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেন, ঘড়িটি ক্রয় করেন, শতকরা তত টাকা তার লাভ হলো। শতকরা তত টাকা তার লাভ হয়, হলো। ঠিক আছে, তাহলে ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকা বিক্রি করেন। এবার আমরা কিন্তু ঘড়িটির ক্রয় মূল্য কোনোভাবেই জানি না, অর্থাৎ ঘড়িটার ক্রয় মূল্য একটা চলরাশি। তাহলে ধরে নেই যত টাকায় ঘড়িটি ক্রয় করেন শতকরা তত টাকায় তার লাভ হয়। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। তাহলে ঘড়িটির
ঘড়িটির তে লাভের হার x%। সুতরাং ঘড়িতে লাভ কত হবে? লাভ হবে আমরা লাভের পরিমাণ জানি ক্রয় মূল্যের উপর তার যে পার্সেন্ট সেটা, তাহলে x ইন্টু x/100। যেহেতু x টাকায় x% হারে লাভ হয়, x ইন্টু x/100, এটা আমরা লাভ ক্ষতিতে জানতে পেরেছি, লাভ ক্ষতির অঙ্কে। তাহলে কত হবে? টাকা। তাহলে x² 100 টাকা। আমরা ঘড়িটির ক্রয় মূল্য কত ধরেছি? x। বিক্রয় মূল্য তাহলে কত হবে? বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ। এটা খুব সুন্দরভাবে আমরা জানি, আমি যখন কোন ব্যবসা করতে যাই তখন সেটা আমাদের যেটা একটা মাল কিনতে হয় সেটা ক্রয় মূল্য, আবার যখন তার উপর একটা লাভ রাখতে হবে, নাহলে আমাদের সংসার কীভাবে চলবে? আমাদের লাভ ছাড়া তো ব্যবসা করবো না। তাহলে ক্রয় মূল্যের সাথে কী হবে? আমাদের লাভটা যুক্ত হবে। তাহলে কী হবে? এটা বিক্রয় মূল্যের সমান হয়ে যাবে টাকা। আবার এখানে বিক্রয় মূল্য কত বলা আছে? প্রশ্ন অনুসারে কত বলা আছে? 336 টাকা। প্রশ্ন অনুসারে x প্লাস x² 100 = 336। এই অঙ্কটা সাজিয়ে নিলেই একটা দ্বিঘাত সমীকরণ আকার চলে আসবে। নেক্সট আর দুটো অঙ্ক। খুব ইন্টারেস্টিং অঙ্ক, 6-5। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি, ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে সময় লাগে 10 ঘন্টা। 10 ঘন্টা। তাহলে স্রোতের বেগ ঘন্টা 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে সময় লাগে 10 ঘন্টা। খুব সোজা। এবার আমি নৌকা চালাচ্ছি, এ থেকে বি অবস্থানে যাব, অর্থাৎ স্রোতের বেগ এইদিকে, অর্থাৎ এর থেকে বি এর দিকে। এবার রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়েছিল, বেশ মাছ ধরতে ধরতে অনেকটা দূরে তিনি চলে গেছেন। এবার তাকে তো তার ফিরে আসতে হবে এই জায়গাতে, এর থেকে বি এর দিকে যাব স্রোতের অনুকূলে, অর্থাৎ স্রোত আছে এইদিকে। স্রোত অর্থাৎ স্রোতের সাথে দেখো একটা সম্পর্ক আছে। রতন মাঝি তো শুধু স্রোতেই নৌকা চালিয়েছে সেটা না, তিনি আবার নৌকা তো চালাচ্ছেন না, তাহলে নৌকার এক নিজস্ব গতিবেগ আছে। তাহলে নৌকা নিজস্ব গতিবেগটা আমরা কিন্তু জানি না, এখানে বলে দেয়নি কিছু। তাহলে এবার নৌকার যখন অনুকূলে যাই তখন নৌকার যে গতিবেগ, নিজস্ব গতিবেগের সাথে স্রোতের বেগটা যুক্ত হয়ে তো নৌকা তাড়াতাড়ি যায়। অনুকূলে গেলে নৌকা তাড়াতাড়ি আমাদের গন্তব্যে যাবে, আর প্রতিকূলে আসলে নৌকা ধীরে আসে, কারণটা হচ্ছে স্রোতের বেগটা উল্টো দিকে কাজ করে। ঠিক আছে। এবার যেহেতু নৌকার বেগটা আমরা জানি না, ধরি নৌকার আসল গতিবেগ x কিমি পার আওয়ার, অর্থাৎ x কিমি প্রতি ঘন্টায় নৌকা যাচ্ছে। এবার অনুকূলে, তাহলে অনুকূলে নৌকার বেগ হবে অনুকূলে যখন যাবে নৌকা নিজস্ব বেগের সাথে স্রোতের বেগটা যুক্ত হয় বলে নৌকা তাড়াতাড়ি যায়। তাহলে x প্লাস এখানে স্রোতের বেগ কত আছে? 2 ঘন্টা 2। ঠিক আছে। আবার প্রতিকূলে আবার নৌকা যখন ফিরে আসে, অর্থাৎ উল্টো পাশে যখন আসবে তখন কিন্তু স্রোতের বেগটা উল্টো দিকে কাজ করবে, ফলে
নৌকা আমাদের আগে এগোবে কম বা ধীরে ধীরে এগোবে, অর্থাৎ স্রোতের বেগটা যদি উল্টো দিকে কাজ করে যেহেতু, তখন সেটা কিন্তু আমাদের সময়টা বেশি লাগে। অর্থাৎ উল্টো দিকে কাজ করা মানে স্রোতের বেগটা এখানে নেগেটিভ বা ঋণাত্মক হবে। আর যখনই আমরা স্রোতের দিকে যাব তখন যখন আমি স্রোতের দিকে যাব তখন হচ্ছে স্রোতের বেগটা পজিটিভ হবে বা ধনাত্মক হবে, যেন ধনাত্মক +2 হয়েছে। প্রতিকূলে গেলে নৌকার বেগ সমান সমান x, যেহেতু নৌকাটা এবার উল্টো পাশে আসছে, উল্টো দিকে আসছে যেহেতু, সুতরাং নৌকা যেতে এদিকে আসছে, সুতরাং স্রোতটা উল্টো পাশে কাজ করছে। নৌকা যেদিকে যাচ্ছে স্রোতটা উল্টো পাশে কাজ করছে, যখন উল্টা পাশে যাবে তখনই নেগেটিভ চিহ্ন আসবে, -2 কিমি পার আওয়ার। ওকে, ঠিক আছে। অনুকূলে নৌকার বেগ x+2 বেগ হবে, কারণ এখানে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ যুক্ত হবে অনুকূলে গেলে। প্রতিকূলে গেলে নৌকার বেগের সাথে থেকে স্রোতের বেগটা বিয়োগ হবে, তার জন্য নৌকা কমই হবে। নেক্সট, এবার আমরা একটা ফর্মুলা শিখেছিলাম S = VT, তো আগে করলাম। S মানে অতিক্রান্ত দূরত্ব, V হচ্ছে ভেলোসিটি বা সময়, টোটাল বেগ গতিবেগ, T হচ্ছে টাইম। তাহলে এবার আমরা টাইম = কি ভাই, S/V, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। সুতরাং এবার মোট অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব আমি দুটো কেস আলোচনা করি, সেটা হচ্ছে যেতে সময় অনুকূলে যেতে সময় কত লাগবে? টাইম, অতিক্রান্ত দূরত্ব কত ওখানে অনুকূলে? 21 কিলোমিটার গিয়েছেন তিনি, 21 কিলোমিটার গিয়েছেন। অতিক্রান্ত দূরত্ব বাই তার গতিবেগ তখন কত ছিল? x+2 ঘন্টা। ফিরে আসতে সময় প্রতিকূলে কত হয়েছে? এটা 21 বাই, আবার ফিরে আসতে 21 কিলোমিটার, অতিক্রান্ত দূরত্ব 21 কিলোমিটার, গতিবেগ ছিল আমাদের x-2, তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব 21 বাই x-2 ঘন্টা। এবার তিনি গিয়েছেন, আবার তিনি ব্যাক করে আসবেন, তার মোট সময় লেগেছে তাহলে 10 ঘন্টা। ঠিক আছে, এবার মোট সময় লেগেছে 10 ঘন্টা। তাহলে প্রশ্ন অনুসারে অনুকূলে যেতে সময় অনুকূলে যেতে যে সময় লেগেছে 21 বাই x+2, প্রতিকূলে আবার ফিরতে সময় লেগেছে 21 বাই x-2 সমান 10 ঘন্টা। তাই বলেছে আমাদের যাতায়াত করতে যেতে সময় লেগেছে এত ঘন্টা, আসতে সময় লেগে এত ঘন্টা, এই দুটো সময় যখন যোগ করবো 10 ঘন্টা সময় হয়ে যাবে। এইভাবে ক্যালকুলেশনটা করলে অঙ্কটা আমরা পেয়ে যাব। নেক্সট, আচ্ছা 6 নম্বরটা, 6 আমাদের বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। আচ্ছা, এই অঙ্কটা আমি লিখছি না। আমাদের বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টা শেষ করতে পারে। আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তারা উভয় একসঙ্গে কাজটি করলে 2 ঘন্টায় কাজটি শেষ হয়। তাহলে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে।
তার উভয় একসঙ্গে কাজ করলে 2 ঘন্টায় কাজটি শেষ হয়। অ্যান্সার। কাজটি কয় ঘন্টায় শেষ হবে সেটা কিন্তু আমাদের বলেনি। এবং মহিমের কত সময় লাগে সেটাও বলা হয়নি, মজিদের কত সময় লাগে সেটাও বলা হয়নি। এবার আমাদের যেহেতু বলেনি কিছু, কিন্তু আমাদের চলরাশি হিসাবে কিন্তু মহিমের অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে ধরি মহিমের কাজটি শেষ করতে সময় লাগে x ঘন্টা। সুতরাং মহিমের চেয়ে মজিদের বেশি সময় লাগে, অর্থাৎ এফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা মহিমের বেশি, মজিদের কম। তো মজিদের সময় লাগে x + 3 ঘন্টা। ওকে, এখন মহিম এবার দুজনই একসাথে কাজ করছে, 2 ঘন্টায় কাজটা শেষ হয়ে যাচ্ছে। এখন মহিম x ঘন্টায় তাহলে মহিম কাজটি শেষ করে কত x ঘন্টায়, অর্থাৎ x ঘন্টায় এত এক অংশ কাজ করতে পারে। x ঘন্টায় এক অংশ কাজ করে। মহিম x ঘন্টায় এক অংশ কাজ করে, তাহলে 1 ঘন্টায় কত অংশ করবে? 1/x অংশ। এবার বলছে মহিম আর মজিদ একসঙ্গে 2 ঘন্টা কাজ করেছে, কাজটা শেষ হয়ে গেছে। তাহলে এবার 2 ঘন্টা কাজ তো করেছে অলরেডি, 2 ঘন্টায় করবে 2/x অংশ কাজ করে। আবার মজিদ x ঘন্টায় করে x + 3 ঘন্টায় করে, x + 3 ঘন্টায় করে এক অংশ, 1 ঘন্টায় করে 1/x + 3 অংশ। সুতরাং লেখাটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং 2 ঘন্টায় করবে 2/x + 3 অংশ। আমরা যেহেতু মজিদ আর মহিম একসাথেই কাজটা শুরু করেছিল এবং 2 ঘন্টায় গিয়ে কাজটা শেষ হয়ে গেছে। মনে করো জমিটা একটা হাল চাষ করা কাজ দিয়েছে ওদের, বা জঙ্গল পরিষ্কারের কাজ দিয়েছে ওদের, আচ্ছা বাড়ির জঙ্গল পরিষ্কারের কাজ দিয়েছে। তাহলে মহিম করেছে 2 ঘন্টায় 2/x, মজিদ করেছে 2 ঘন্টায় 2/x + 3। এবার এও 2 ঘন্টা কাজ করেছে, ও 2 ঘন্টা কাজ করেছে, 2 ঘন্টা কাজ করে গিয়ে কাজটা একবার শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ কাজটা এক অংশ কমপ্লিট হয়েছে। সুতরাং এই দুটো কাজের যে যোগফল সমান 1 অংশের সমান। এই দুটো যোগ করলে আমরা দ্বিঘাত সমীকরণটি পেয়ে যাব। ওকে, বাড়ির এবার 6, 7 এবং 8 এই দুটো অঙ্ক বাড়ির কাজ দেওয়া হলো, হোম টাস্ক। কারো যদি সমস্যা হয় আমাকে এই নাম্বারে ফোন করবে, বুঝিয়ে দেব। 82 50 86 11 20, এটা আমার পার্সোনাল ফোন নাম্বার। এই নাম্বারে কল করলে এই চ্যাপ্টার সংক্রান্ত কোনো সমস্যা হলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী যে 6, 7 এবং 8, 6, 7 এবং 6, 8 এই দুটো অঙ্ক হোম টাস্ক দেওয়া হলো। এখানেও যদি কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করলেও হবে, বা আমাকে কেউ যদি বলে কোনো অসুবিধা হলে আমি সেটা বলে দেবো। ধন্যবাদ সবাইকে।